স্মার্ট সিটি পেন নাম। তো আজকে পশ্চিমবঙ্গের বাজেট পরিবেশন হওয়ার পর একজন আমাকে একটা লিঙ্ক পাঠালো। সেখানে লেখা যে পশ্চিমবঙ্গ সরকার ঠিক করেছে যে বেশ কিছু পশ্চিমবঙ্গের ছোট শহর বা যেগুলো আমরা ইংরাজিতে টাউন বলি, সেগুলোকে নাকি আধুনিকরণ করা হবে। সেগুলোকে একটা স্মার্ট একটা একটা লেখা রয়েছে। আমি বুঝতে পারলাম না স্মার্ট কেন। স্মার্ট সিটি শুনলে আমার খুব ভয় লাগে। কিছুদিন পূর্বেই আমি নেটফ্লিক্সে একটা সিনেমা দেখেছিলাম, সিঙ্গেল সালমা। সিনেমাটা শেষ অবধি মানে অতি কষ্টে দেখেছিলাম। গল্পটা অতি খাঁজা, কিন্তু গল্পটা খুব ইন্টারেস্টিং। ওখানে হুমা কুরেশি ছিল। তো হুমা কুরেশি মোটামুটি একটা অভিনয় করে দেয়। তো হুমা কুরেশি এরকম ইউপির একটা ছোট শহর, বোধহয় খুব সম্ভবত এলাহাবাদের একটা সরকারি কর্মচারী, ওই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছে। তো সেই শহরটাকে স্মার্ট সিটি প্রজেক্টে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তো তারপর তাদের বহু খরচ করে, আমি জানি না এটা সত্যি ঘটনা কিনা, কিন্তু সত্যি হতেই পারে, বহু টাকা খরচ করে সরকারি ব্যয়ে তাদের ইংল্যান্ডে পাঠানো হয় শেখার জন্য কী করে স্মার্ট সিটি করতে হয়। একটা প্রাইভেট সংস্থা, সেখানে তাদের ট্রেনিং দেয় ঠেয়। একটু প্রেম ঠেম যেরকম হয়, তো প্রেমের একটু চুলকানি টুলকানি এসব ব্যাপার স্যাপার হলো। আহ, তো তারপর আপনারা জানেন মানে সেই স্মার্টটা কোথায় গেছে। তো স্মার্ট সিটি শুনে আমার খুব আতঙ্ক লাগে। তো যেটা দরকার, প্রথমে একটা স্ট্যান্ডার্ড সিটি আমাদের দরকার। মানে সমস্ত কিছুই মানে ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যের কিছু মাত্র বড় বড় শহর আছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন কলকাতা, শিলিগুড়ি এরকম। কিন্তু এইভাবে না চলতে পারে না একটা জিনিস। আমার মনে আছে বেশ এই কিছুদিন আগে এখানে সুইজারল্যান্ডের জুরিকে একজনের বিয়ের রিসেপশনে গিয়েছিলাম। তো সেখানে আগে ব্যক্তির সাথে আলাপ হলো। তাকে আগে কখনো দেখিনি। তিনি দক্ষিণ ভারতীয়। তো তার সাথে এটা ওটা কথা হচ্ছিল, ইংরাজিতেই হচ্ছিল। তো তাকে আমি একটা মজার কথা বললাম, যে কথাটা মানে একটা একটা ব্যাখ্যা দিলাম, যেটা কিন্তু এই ক্ষেত্রে প্রযোজ্য। তো ওনাকে আমি বললাম, এই যে তুমি দেখেছো যে সুইজারল্যান্ডে তুমি যেখানেই যাও, সুইজারল্যান্ডে একটা ছোট্ট পাহাড়ের ওপর একটা ছোট গ্রামে যাও, একটা গ্রামে বা একটা গ্রামে সমতলে একটা গ্রামে যাও, যেখানে একটা মানে যেটা মানে আমরা গ্রাম বলি, বা এখানে ডয়েচ ভাষায় ডর্ফ বলে গ্রাম, পাহাড়ের উপরে গ্রাম বা একদম রিমোট প্লেসে গ্রাম, সেখানে আপনি শনিবার দিন রোববার দিন রাত 12টাতেও একটা বাস পাবেন। সেই বাস হয়তো 1 ঘন্টা অন্তর, কিন্তু একটা বাস পাবেন। সে হয়তো ছোটো বাস চালায়, যে 22 সিটার বাস আছে, হয়তো সেরকম বাস চলে পাহাড়ের ওপর। হয়তো একটাই প্যাসেঞ্জার, কিন্তু বাসটা চলে। 1 ঘন্টা অন্তর হলো বাসটা চলে। তো আপনি গোটা সুইজারল্যান্ডে যাবেন, যে কোনো জায়গায় আপনি যাবেন, খুব সুন্দর কমিউনিকেশন, আপনার ট্রেন, বাস, আপনার কেবল কার, সমস্ত কিছু আছে। এবার এটা কি করে সম্ভব হয়েছে? আপনি তো বলতে পারেন, বাবা তাহলে লস খাচ্ছে। তো না, এটা লস খাচ্ছে না। এখানে হচ্ছে বোঝার বিষয়। এখানেই আপনি ক্যানাডার তৃতীয় বিশ্ব আর প্রথম বিশ্বের ফারাক। তো এই গল্প যাওয়ার আগে আবার জাতকের গল্পের মতো আরেকটা জায়গায় আরেকটা ঘটনায় চলে যাই। তারও কয়েক বছর আগে, মাঝে আমি ছিলাম অস্ট্রিয়াতে, ছিলাম কর্মসূত্রে কিছুদিন। একটা ছোট্ট একটা শহরে ছিলাম। তো সেই শহরে যে বাসগুলো, সেগুলো প্রাইভেট কোম্পানিরা চালায়। মানে আমাদের কলকাতায় যেমন প্রত্যেকটা বাসের এক একটা করে মালিক, সেখানে ওরকম নয়, কিন্তু একাধিক বাস কোম্পানি আছে। তো আবার ওখানে এই মানে একটু রাত হয়ে গেলে বাস কমে যেত। মানে নিকটতম যে সবচেয়ে বড় শহর ছিল গ্রাজ, মানে অস্ট্রিয়ার সেকেন্ড লার্জেস্ট, সবচেয়ে বড় হচ্ছে ভিয়েনা, সেকেন্ড লার্জেস্ট হচ্ছে গ্রাজ। তো আমি যে শহরে থাকতাম তার নিকটতম বড় শহর হচ্ছে গ্রাজ। এবার গ্রাজে আপনি একটু রাত হয়ে গেলে বাসের সংখ্যা কমে যেত, আর ছুটির দিন প্রায় বাস থাকতোই না। তো আমি তখন লিখলাম ওখানকার যে কাউন্সিলকে, লিখলাম যে তোমরা মানে বাসের ফ্রিকোয়েন্সি এত কমিয়ে দিচ্ছ কেন? মানে ছুটির দিনকে আমি কোথাও যাবো না? আমাদের ট্রেনে করে তো যেতে হবে, ভিয়েনা যেতে হবে, সেখান থেকে কোথাও একটা বেড়াতে যেতে হবে। তো তখন ওরা বলছে যে না, আমরা বাস কোম্পানিদের সঙ্গে কথা বলেছি, ওরা বলছে মানে উইকেন্ডে বা ছুটির দিন ওদের লস হয় বাস চাললে। তো একই জিনিস আমরা দেখবেন ইয়ে হাতিবাগান, শোয়াবাজে যে এই যে অটো লাইনগুলো রয়েছে। তা আমি তারও আগে চলে এলাম। অটো মানে তখন বৃষ্টি পড়লে আমি দেখতাম অটো ড্রাইভাররা অটো বন্ধ করে দিত, বলতে প্যাসেঞ্জার হচ্ছে না। যেই ঘটনাটা আপনার অটো ড্রাইভাররা কলকাতায় করে, একই ঘটনা অস্ট্রিয়াতেও করে। কেন? ওই আলাদা আলাদা বাসের কোম্পানি বলে। তো তার প্রত্যেকটা ট্রানজ্যাকশানে, প্রত্যেকটা ট্রিপে দেখছে লাভ লোকসান হচ্ছে কি না। এবার সুইজারল্যান্ডে কেন সেটা হচ্ছে না, তার কারণ হচ্ছে সুইজারল্যান্ড পুরোটা কিন্তু একটা পিপিপি মডেলে রয়েছে। আমরা পশ্চিমবঙ্গে এটা বলি না, মানে পাবলিক প্রাইভেট প্রজেক্ট, পিপিপি মডেল।
এই সুইজারল্যান্ডে কিন্তু এই পিপিপি মডেলটা রয়েছে, মানে সরকার আর বেসরকারি কোম্পানি মিলে বিভিন্ন এগুলো চালায় এবং প্রত্যেকটা ইন্টিগ্রেটেড। তো তার ফলে কি হয়, ওই যে একটা বললাম না, রাত্রি 12টার সময় শনিবার দিন রাত্রিবেলা একটা পাহাড়ের উপর একটা বাস চলছে, একটাই প্যাসেঞ্জার একটা ড্রাইভার, সেটাকে কম্পেনসেট করতে পারছে সরকার থেকে, সাবসিডাই করতে পারছে। এটা কেন করছে? এটা তো একটা কারণ আছে, এরা তো পাগল ছাগল নয়। এরা এই জন্য করছে যে আপনি এবার সুইজারল্যান্ডে যান, বা সুইজারল্যান্ডে যদি আপনি আসেন, রাদার আমি যেহেতু সুইজারল্যান্ড থেকেই বলছি, আপনি সবচেয়ে মানে রিমোট জায়গাতেও আপনি কিন্তু, যে আপনার ধরুন একটা জমি আপনি ভাড়া নেবেন বা একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নেবেন, সেই অ্যাপার্টমেন্ট ভাড়া আপনি যদি শহরে নিলেন, একটা নিকটতম বড় শহর, খুব একটা ফারাক নেই। তো আপনি এইভাবে আপনার যে ল্যান্ড প্রাইস, আপনার রেন্ট প্রাইস, এটাকে কন্ট্রোল করছেন। এবং এই গুড কমিউনিকেশনের জন্য কি হচ্ছে, যে ধরুন মানে জুরিক থেকে 1 ঘন্টা দূরে যে থাকে, একটা তার ছোটো গ্রামে থাকে, সে কিন্তু মানে চাকরির জন্য জুরিকে মুভ করছে না। তো তার লোকাল যে যে গ্রামে সে থাকছে, সেখানকার যে ডিমান্ড সাপ্লাই, সে তো রোজগার করছে, ভালো রোজগার করছে, সেখানে কিনছে, তো সেখানে লোকাল ইকোনমিটাও চাঙ্গা থাকে। এবার তাহলে আপনাকে তো এবার ভারতবর্ষে আমি বুঝে গেলেন ভারতবর্ষ কোথায় ঘেটে আছে, সমস্ত কিছু বড় শহর কেন্দ্রিক। এবার আপনাকে যদি ধরুন আপনাকে কালনা, কালনাকে আপনাকে যদি করতে হয়, বা বর্ধমানকে যদি আপনাকে স্মার্ট টাউন, ভুলে যান, আগে স্ট্যান্ডার্ড টাউন করতে হয়, তাহলে কী করতে হবে? আপনাকে অ্যারেস্ট করতে হবে। এক হচ্ছে ওখানে তো লোকাল আপনাকে তো এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়াতেই হবে, সেটা তো অবশ্যই করতে হবে। আরেক হচ্ছে যারা ধরুন মানে ট্র্যাভেল করছে বিটুইন বর্ধমান অ্যান্ড কলকাতা, তারা যাতে কলকাতাতে না থাকে, সেটা করতে গেলে কী করতে হবে? এক হচ্ছে আপনাকে ভালো কমিউনিকেশন করতে হবে। এবার ধরুন ট্রেন আপনার হাতে নেই, ট্রেন কেন্দ্রীয় সরকার তাদের কী স্কিম আমরা জানি না, কিন্তু আপনি রোড কমিউনিকেশনটাকে আপনি ভালো করতে পারেন। এবার ভালো মানে কি, সেখানে আপনাকে হয়তো সাবসিডিতে চালাতে হবে, বাসটা চালাতে হবে। এবার আপনি ধরলাম কলকাতার কাছে ধরুন কল্যাণী, একটা শহর, ভালো মডার্ন শহর। এবার আমি ভারতবর্ষের ছোটো শহরে থেকেছি, জামশেদপুরে থেকেছি কর্মসূত্রে। এবার যখন ছিলাম তখন মানে জামশেদপুরে মন বসতো না, উইকেন্ড হলেই কলকাতায় চলে আসতাম। কিন্তু জামশেদপুর তখন সিনেমা হল টল কিছুই ছিল না, মানে একটা দুটো ছিল, মানে পায়েল ঠায়েল এগুলো ছিল, খুব খাজা মার্কার সিনেমা হল, মানে মাল্টিপ্লেক্স ফ্লেক্স কিছুই নেই সেই অর্থে, মানে নাটক সিনেমা যেগুলো কলকাতায় হয় সে কোনো অপশানই সেরকম নেই। তো আপনাকে তাহলে কী করতে হবে? এই যে আপনি ধরুন বললেন আমি কল্যাণী করব, কল্যাণীতে আপনি কর্মসংস্থানের উপায় করলেন, আইটি কোম্পানি করলেন, এটা অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু আপনাকে কিন্তু কল্যাণীতে আবার লোকদেরকে ধরে রাখতে হবে, একটু একটু মানে যারা ভালো শ্রেণীর লোক, মানে তার পরিবার সহিত তাকে রাখতে হবে, ওখানে ধরে রাখতে হবে। তাহলে পরিবার ধরে রাখতে গেলে কী করতে হবে? মানে পরিবার যেটা চায় সেটাকে আপনার রাখতে হবে, বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা রাখতে হবে, দামড়াদের এন্টারটেনমেন্টের ব্যবস্থা রাখতে হবে, খেলার মাঠ রাখতে হবে, খেলা দেখার ব্যবস্থা রাখতে হবে, সিনেমা হল, শপিং কমপ্লেক্স, ডাক্তার, এগুলো সমস্ত কিছু রাখতে হবে। তার সাথে যেটা করতে হবে, ধরুন এত কিছু আপনি করলেন, তবু তো কলকাতা, আপনার তো মানুষটাকে বুঝতে হবে, সমস্ত টুকে দিলে হবে না। আপনি যতই দিন কল্যাণীতে, তবু মনে লোকে একটু একটু আনচান আনচান করে, একটু কলকাতায় যাবো না, একটু একটু একাডেমিতে যাবো না। আপনি এবার কত করবেন না, ধরুন আপনি এখন অনেক ভালো ভালো নাটক হল হয়ে গেছে, মানে নাটকের, তবুও এটা তো একটু তো বইমেলা, কলকাতা বইমেলা একটু যেতে মন চায় না? তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? এখন রাস্তা ভালো হয়ে গেছে, তো সেই রাস্তায় যে বাসগুলো চালাবেন, সেই বাসগুলোতে আপনাকে সাবসিডি দিতে হবে। নয়তো কী হবে, আপনি ধরুন বাস দিলেন, রাস্তা দিলেন, কিন্তু টিকিটের ভাড়া এত করে দিলেন, কবার যাবো না, একটু খরচ বেশি হয়ে যাচ্ছে। তাহলে আপনি যদি ওখানে একটু সাবসিডাইজ করে দেন বাস ভাড়াটায়, তাহলে কী হবে? তো বউ হয়তো চাকরি করে না, এখন ম্যাক্সিমাম দুজনেই চাকরি, কিন্তু ধরুন বউ চাকরি করে না, বউ টুক করে সকালবেলা গিয়ে কল্যাণীতে থাকে, ভালো বাসে করে গেল, গিয়ে মার্কেটিং ফার্কেটিং করে সিটি সেন্টার 1 বা 2তে মার্কেটিং টার্গেটিং করে আবার চলে এলো, টুক করে বিকেলের মধ্যে বাড়ি চলে চলে এলো। তো সে কিন্তু ওই অভাবটা বোধ করছে না যে এত দূরে আছে কলকাতা শহর থেকে, মানে কলকাতা শহরের মধ্যেই নেই, আর টাকাটা কোনো ব্যাপার না, বেশি তো খরচ তো নয়। তো আপনাকে যেন ইন্টিগ্রেটেড ওয়েতে একটুখানি ভাবতে হবে, একটুখানি ম্যাক্রো লেভেলে ভাবতে হবে, তবেই দেখবেন মানে আপনি তখন দেখবেন কল্যাণী থেকে শুরু করে বর্ধমান, সেই শহরগুলো তখন বড় হয়ে যাচ্ছে। আপনি রাতারাতি কিছু ওয়াইফাই জোন করলেন, কিছু এটা সেটা করলেন, টাওয়ার লাগিয়ে দিলেন, কিচ্ছু হবে না।
আপনাকে মানুষকে নিয়ে ভাবতে হবে, মানুষ যেন থাকে, কোয়ালিটি মানুষ যারা কলকাতা কলকাতা করছে। একটা সময় ছিল, এমন ছিল অনেকে আতকে উঠতো যে সল্ট লেকে সেক্টর 5-এ অফিস যেতে হবে, আমারই হতো। আজ একজনের সাথে কথা হচ্ছিল, তো আমার ছিল একদম মানে পার্ক স্ট্রিটের কাছাকাছি অফিস। তো যখন মানে এরকম একটা ব্যাপার হলো যে সেক্টর 5-এ সরে যেতে হবে, মানে আটকে উঠতে, এখনকার সেক্টর 5 আর তখনকার সেক্টর 5 এক নয়। তখনকার সেক্টর 5 মানে ঝুপড়ি ঠুপড়ি, আর কোনো অপশান নেই, এন্টারটেনমেন্ট নেই। এখন সেক্টর 5 বদলে গেছে, একদম মানে ঝা চকচকে ব্যাপার হয়ে গেছে, কিন্তু আমি তখনকার কথা বলছি। তো এই ব্যাপারগুলো যদি আপনি করেন, অটোমেটিক্যালি দেখবেন একের পর এক একের পর এক স্মার্ট সিটি হয়ে যাচ্ছে, নিজে নিজে হয়ে যাবে। আপনাকে আলাদা করে স্মার্ট কোনো কাজ করতে হবে না, আপনি একটু স্ট্যান্ডার্ড টাউন বানান, বাকিটা আপনা আপ হয়ে যাবে, মানে অটো ক্যাটালিসিস হয়ে যাবে। তো সকলে ভালো থাকবেন। এই এই যে আলোচনাটা করলাম, এটা কিন্তু শুধু স্মার্ট সিটি বা স্মার্ট সিঙ্গেল সালমা সিনেমাটা নয়, এটা আপনি বুঝলে আপনি জীবনে অন্যান্য ক্ষেত্রে এই একই ফিলোসফিটা কাজে লাগাতে পারবেন। সকলে ভালো থাকবেন।